এবার বলেন এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে? ফজলুর রহমান সাহেব সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপির বসে রাজনীতি করেছে আওয়ামী লীগে। এইটা সাহেব ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বাণী দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যেত, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়, ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। কারণ হাইসেনি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে, এই ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারে কইছে তারই মারছে, তার সাঙ্গ পাঙ্গরা। এই যে শুনেন, আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম ও এরে ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। আমার যে যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলা দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন আপনি হুশে আছেন মুরব্বী? আমি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না, বুঝেছেন? 16 বছর মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা দিচ্ছে 3 সপ্তাহে। হাসিনার ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে গলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে? বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। এবার কইবেন যে কইলেই হইলো, আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাইবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির চাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। এই যে 31 দফা দিচ্ছেন, পুরাই তো বলছি। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, মনে কিছু কই দেন না, আপনাদের কইলে তো আবার মনে কিছু করেন। বিএনপির 31 দফার 25 আর 26 দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা। দেখি আমি পড়ে দেখি, স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে, মানে সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হবে। স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি? এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা? আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে? আসেন এটা বুঝে দেখি। এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না। এর কারণগুলো হলো, একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন। থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল, ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ করা সম্ভব না। জিডিপির 5% বরাদ্দ করবেন। ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন? প্রায় 12% জিডিপির। তা আপনি কেমনি করবেন বললেই এলো? আপনি ওইদিকে বলতেছেন 5% আর বলতেছেন ইউকের মতো করবেন। বা আপনার কাপড় এতটুকু, আপনি সামনে ডাকবেন না পিছনে ফুটা ডাকবেন, সেটাই তো ঠিক করতে পারেননি। আপনি তো সামনে ডাকলে পিছের ফাঁকা হয়ে থাকবে।
এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার, এটা বাংলাদেশের আছে। ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের? কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশের নাই। এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না। এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে। আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ এগুলো বেশি। ডেঙ্গু, ম্যালেরিয়া, অপুষ্টি, ডায়রিয়া, টাইফয়েড এগুলো বড় সমস্যা। আপনি যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, ওইটা প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না। তো দুইটা একই সাথে করবেন, আবার বাজেট দেবেন 5%, কেমনে করবেন? পারবেনই না। আপনার 5 লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন, তো রাষ্ট্র চালাইবেন কেমনে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি ওর? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করবো। কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না, আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72 সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে, তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না, তো সরকার করলে কি করবেন? স্যাম্পল তো এখনই দেখাইতেছেন, তাই না? যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতেও কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেনই। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল, আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই। কেউ তো করাপশন করেনি, তারপরেও বেড়াচেরা করে ফেললো, কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাঁশি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হয়ে উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না। আপনার দলের বাম, আওয়ামী লীগ আর 72-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন, জনতার শক্তিকে ধারণ করেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন, দেশ এবং জাতি উপকৃত হবে। ইনকিলাব জিন্দাবাদ।